ভালোবাসা একটা শব্দ নয়, একটা প্রতিদিনের কাজ। এই কথাটা হয়তো তুমি আগেও শুনেছ, কিন্তু আজ আমি তোমাকে এমন একটা সত্য বলবো, যে মানুষটা তোমাকে রিয়েল লাভ করে সে প্রতিদিন একটা নির্দিষ্ট কাজ করবে, আর সেই আচরণটাই হবে তোমার প্রতি তার গভীর ভালোবাসার প্রমাণ। প্রথম অংশ, ভালোবাসা কি শুধুই কথার খেলা? ভালোবাসা মানে কি শুধু ভালোবাসি বলাটা? না, ভালোবাসা মানে প্রতিদিন ছোট ছোট আচরণের মধ্য দিয়ে বুঝিয়ে দেওয়া, তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। আজকের দুনিয়ায় মানুষ ভালোবাসার নামে প্রলাপ বকে, স্ট্যাটাস দেয়, ছবি আপলোড করে, কিন্তু যার ভালোবাসা সত্যি সে চুপচাপ একটা জিনিস করবে প্রতিদিন। এই আচরণটা কখনো ভুল হয় না, এটা অভিনয় নয়, এটা মনের গভীর থেকে আসে। দ্বিতীয় অংশ, মিথ্যা ভালোবাসাও তার লক্ষণ। অনেক সময় আমরা এমন মানুষকে ভালোবেসে ফেলে যারা আমাদের প্রাপ্য নয়। তারা আসে, ভালোবাসার অভিনয় করে, তুমি কষ্ট পেলেও বলে ও এত সেনসিটিভ কেন, তুমি অভিমান করলে বলে তুমি আমাকে বুঝো না, তুমি ভালোবাসা দিলে সে দূরে সরে যায়। কিন্তু সত্যিকারের ভালোবাসা এমন নয়। তৃতীয় অংশ, রিয়েল লাভের প্রতিদিনকার আচরণ। একজন সত্যিকারের ভালোবাসার মানুষ প্রতিদিন একটা কাজ করে, এই কাজটি অত্যন্ত অসাধারণ কিন্তু গভীর। সে প্রতিদিন তোমার অনুভূতির খোঁজ নেবে। আপনারা ঠিক শুনেছেন, প্রতিদিন অনুভূতির খোঁজ নেবে। হ্যাঁ, ঠিক তাই। সে জিজ্ঞেস করবে তুমি কেমন আছো, আজ তোমার মন খারাপ কেন, তুমি ঠিকঠাক খেয়েছ তো, কাজের চাপ বেশি পড়ছে না তো। এই ছোট ছোট প্রশ্নের মধ্য দিয়ে লুকিয়ে থাকে তার প্রেম, তার যত্ন, তার হৃদয় টান। এই আচরণ প্রতিদিন যারা করে তারা কখনো তোমাকে হারাতে চায় না। চতুর্থ অংশ, একটি উদাহরণ, রুনা ও তাহসান। রুনা ছিল একটি কঠিন সময় পার করা মেয়ে। সে কারো উপর বিশ্বাস করতে পারত না। তাহসান তার জীবনে এলো শুরুতে রুনা অনেক দূরত্ব রেখেছিল, কিন্তু তাহসান প্রতিদিন একটা জিনিস করত, সে রুনাকে জিজ্ঞেস করত আজ তোমার দিনটা কেমন গেল। প্রতিদিন সে চিৎকার করলেও সে শুনত, সে কাঁদলেও সে মাথায় হাত বুলিয়ে দিত, সে দূরে সরে গেলে কাছে টানত। এটাই রিয়েল লাভ। পঞ্চম অংশ, কিভাবে তুমি বুঝবে এটা রিয়েল লাভ? নাম্বার 1, সে প্রতিদিন খোঁজ নেয় তার মন কেমন। নাম্বার 2, তোমার কষ্ট হলে তার চেহারায় চিন্তার ছাপ পড়ে যায়। নাম্বার 3, তুমি ভালো থাকলেই সে প্রাণ খুলে হাসে। নাম্বার 4, তোমার জীবনের স্বপ্নে সে নিজেকে ছড়িয়ে ফেলে। নাম্বার 5, তুমি ব্যর্থ হলে সে বলে আমি আছি তোমার পাশে। এই আচরণ প্রতিদিন করে যে মানুষটা, তাকে আর পরীক্ষা করো না, সে তোমাকে সত্যিকারের ভালোবাসে। ষষ্ঠ অংশ, কেন প্রতিদিন এই আচরণ সবচেয়ে জরুরি? ভালোবাসা একদিনের আবেগ নয়, এটা প্রতিদিনের যত্নের বিষয়। তুমি যদি এমন কাউকে পাও যে তোমার খবর নেয়, তোমার চোখে পড়ে, চুপচাপ বুঝে যায় তুমি ভালো নেই, তাহলে ধরে নাও তোমার জীবনে ঈশ্বর একজন প্রকৃত প্রেমিক পাঠিয়েছেন। সপ্তম অংশ, ভালোবাসা বোঝে নীরবতা। ভাষা রিয়েল লাভ মানে তুমি চুপ করে থাকলেও কে বুঝে যাবে তুমি কষ্টে আছো। রিয়েল লাভ মানে তুমি অভিমান করলে সে নিজে এসে হাত ধরে বলবে চলো সব ঠিক করে ফেলি। রিয়েল লাভ মানে তুমি ক্লান্ত হলে সে তোমার কাঁধে মাথা রাখতে দেবে, তুমি হারিয়ে গেলে সে তোমাকে খুঁজে নেবে, তুমি নিজেকে খারাপ ভাবলে সে বলবে তুমি আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ। অষ্টম অংশ, যারা এই আচরণ করে না, যদি কেউ তোমার খোঁজ নেয়, তোমার অনুভূতি বোঝার চেষ্টা না করে, তবে সে কেবল নিজের ভালো লাগা পূরণে তোমার পাশে আছে, তাকে রিয়েল লাভ বলা যায় না। রিয়েল লাভ মানে শুধুই রোম্যান্স নয়, রিয়েল লাভ মানে দায়িত্ব, অনুভূতির কদর, নিয়মিত খোঁজ নেওয়া। নবম অংশ, তুমি যদি এমন কাউকে পেয়ে থাকো তবে তার যত্ন করো, বিতাকে ফর গ্রান্টেড নিও না। কারণ এখনকার দুনিয়ায় এমন মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার, যে প্রতিদিন তোমার অনুভব বোঝে, সে সত্যিকারের আশীর্বাদ। ভালোবাসা মানে প্রতিদিনের যত্ন। আজ তুমি যদি কাউকে ভালোবাসো, তবে শুধু ভালোবাসি বলার মধ্যে সীমাবদ্ধ থেকো না, তাকে প্রতিদিন জিজ্ঞেস করো তুমি কেমন আছো। এটি ভালোবাসার সবচেয়ে নিগাত অনন্য আচরণ। এই আচরণ কখনো অভিনয় হয় না, এটা আসে ভালোবাসার গভীরতা থেকে। যে মানুষটা তোমার মনের খবর প্রতিদিন রাখে, সে তোমার জীবনের সবচেয়ে রিয়েল মানুষ। তাকে ধরে রাখো।
কারণ জীবনে এমন কেউ থাকাই বড় প্রাপ্তি। জীবনের প্রতিটি ধাপের একটা নিজস্ব সৌন্দর্য আছে। শৈশব যেমন নিষ্পাপ, যৌবন যেমন উদ্দাম, তেমনি মধ্যবয়সও পার্থক্য এক ধরনের পরিপক্কতার প্রতীক। কিন্তু আমাদের সমাজে একটা বড় ভুল ধারণা হলো 50 পার করলেই যেন সব শেষ। শরীর, মন, সম্পর্ক, যৌনতা সবাই নাকি শেষ হয়ে যায়। কিন্তু সত্যটা কি? আজ আমরা এই ভিডিও থেকে গভীরভাবে জানব 50-এর পর যৌনতা দুর্বলতা কি সত্যি স্বাভাবিক? কেন এমনটা হয়? কিভাবে আবার ফিরে পাওয়া যায় যৌন আত্মবিশ্বাস ও সুখী সম্পর্কের আনন্দ? এবং এই বয়সটা কি কিভাবে জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়ে রূপান্তর করা যায়? অধ্যায় 1, যৌন দুর্বলতা মানে কি শেষ? 50 পৌঁছানোর পর অনেক নারী পুরুষই মনে করেন যৌন দুর্বলতা বা আগ্রহ কমে যাওয়া মানে তাদের জীবনে আর ভালোবাসা বা যৌবন আনন্দের কোনো স্থান নেই। কিন্তু এটা একটা ভুল ধারণা। শরীরে পরিবর্তন অবশ্যই আসে। হরমোনের পরিবর্তন, রক্ত সঞ্চালনের ঘাটতি, দীর্ঘদিনের স্ট্রেস, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ এসব যৌন দুর্বলতার অন্যতম কারণ হতে পারে। তবে এগুলোকে যদি আমরা জীবন শেষ হওয়ার সংকেত হিসেবে দেখি, তাহলে এটি সবচেয়ে বড় দুর্বলতা। সত্যি হলো এই বয়সে মানুষ বেশি গভীর, বেশি আবেগপ্রবণ এবং সম্পর্ক নিয়ে বেশি মনোযোগী হয়ে ওঠে। অধ্যায় 2, নারী পুরুষ উভয়ের জন্য গুরুত্বপূর্ণ এক বাস্তবতা। পুরুষদের ক্ষেত্রে 50-এর পর টেস্টোস্টেরন মাত্রা কমে যেতে পারে। এই কারণে যৌন ইচ্ছা কিছুটা হ্রাস পায়। কখনো কখনো ইরেকশনের সমস্যা দেখা দেয়। তবে এটা কেবলমাত্র বয়সজনিত না। মানসিক চাপ, উদ্বেগ, আত্মবিশ্বাসের অভাব এসবই অনেক বড় ভূমিকা রাখে। নারীদের ক্ষেত্রেও মনোপজের পর ইস্ট্রোজেন কমে যাওয়ার ফলে যৌন আগ্রহ কমে যেতে পারে। কিন্তু নারী মানসিকভাবে অনেক বেশি স্বাধীন ও আত্মবিশ্বাসী হয়ে ওঠেন এই বয়সে। তখন যদি সঙ্গী সহযোগিতা করে, তাহলে এই সময়টা হতে পারে তাদের যৌনজীবনের স্বর্ণযুগ। অধ্যায় 3, সমাজ যা বলে আর বাস্তবতা কি বলে। সমাজের গায়ে একটা ট্যাগ আছে, বয়স বাড়লে যৌনতা ভুলে যাও। এটা তরুণদের বিষয়। কিন্তু বিজ্ঞান বলে যৌনতা একটা মানসিক এবং আবেগগত চাহিদা, শুধু দেহগত নয়। এই চাহিদা মানুষের ভেতরে আজীবন থাকে, শুধু রূপ ও ধরন বদলায়। তাই সমাজের চোখে নয়, নিজের হৃদয়ের কথা কান দিন। আপনি যদি ভালোবাসতে জানেন, তবে আপনার যৌন জীবনও সুন্দর হতে পারে যে কোনো বয়সে। অধ্যায় 4, নিজের শরীর ও মনের যত্ন নেওয়া শুরু করুন। যৌন দুর্বলতা দূর করতে হলে প্রথমে শরীরকে ভালোবাসতে শিখুন। এই টিপসগুলো মেনে চলুন। প্রতিদিন হালকা ব্যায়াম করুন, হাঁটা, যোগা কিংবা কিছু স্ট্রেচিং। পর্যন্ত ঘুম নিশ্চিত করুন। বেশি প্রসেসড ফুড, তেল মশলা থেকে দূরে থাকুন। ধূমপান ও অতিরিক্ত অ্যালকোহল বর্জন করুন। মানসিক চাপ কমাতে মেডিসিন বা প্রার্থনা করুন। এছাড়াও নিজের স্ত্রী বা স্বামীর সঙ্গে খোলামেলা কথা বলুন, তার চাহিদা জানুন, নিজেরটাও জানান। একসাথে বই পড়া, সিনেমা দেখা, হাত ধরে হাঁটা, এসব ছোট ছোট অভ্যাস সম্পর্কের ভেদ মজবুত করে। অধ্যায় 5, দাম্পত্য জীবনের নতুন রসায়ন। একটা ভুল আমরা অনেকেই করি। আমরা ভাবি যৌনতা মানে শুধু শারীরিক মিলন, কিন্তু প্রকৃত যৌনতা শুরু হয় মনের সংযোগ থেকে। যখন আপনি আপনার সঙ্গীর চোখে তাকান, যখন আপনি তার মনের ক্লান্তি পড়তে পারেন, যখন আপনি স্পর্শ শুধু শরীরে নয়, তার আত্মা ছুঁয়ে যান, সেটাই হলো পরিপূর্ণ যৌনতা। 50-এর পরে আপনারা দুজনেই জীবনের অনেক কিছু দেখে ফেলেছেন। এখন আপনারা একজন আরেকজনকে ভালোবাসতে পারেন আরও গভীরভাবে। আর এই গভীরতা থেকেই আসতে পারে এক নতুন যৌন আনন্দ। অধ্যায় 6, চিকিৎসা পরামর্শ। ভয় নয়, সচেতন। যদি আপনার বা আপনার জীবনসঙ্গীর দুর্বলতা গুরুতর হয়, তবে লজ্জা না পেয়ে একজন যৌন চিকিৎসকের সঙ্গে কথা বলুন। আজকাল বাজারে অনেক নিরাপদ এবং কার্যকর চিকিৎসার পদ্ধতি আছে। হরমোন থেরাপি, প্রাকৃতিক সাপ্লিমেন্ট, কাউন্সেলিং, থেরাপিউটিক যোগ ও মেডিসিন। মনে রাখবেন,
সাহসিকতা হলো নিজের দুর্বলতা মেনে নেওয়া এবং সাহায্য চাওয়া। অধ্যায় 7, সম্পর্কের গভীরতায় সত্যিকারের যৌন আনন্দ থেকে। দাম্পত্যরা এই বয়সে এসে নতুন করে প্রেমে পড়েন। তারা খুঁজে পান এক শান্ত, সংবেদনশীল ও গভীর ভালোবাসা, যেটা শুধুই শরীরভিত্তিক নয়, একটা আলতো স্পর্শ। একসাথে দুপুরের খাবার, একসাথে নামাজ পড়া কিংবা একে অপরের জন্য দোয়া, এসবই এক ধরনের প্রেমিক মূল্য যৌনতা। আপনি যখন আপনার সঙ্গীকে মনের ভেতর ভালোবাসেন, তখন শুধু শরীর আপনা আপনি সাড়া দেয়। শুধু সময় দিন, স্নেহ দিন, শ্রদ্ধা দিন। জীবন শেষ নয়, জীবন শুরু। বন্ধু, যদি আপনি এখনও 50-এর ঘরে থাকেন, তাহলে একটা কথা আজ নিজেকে বলুন, আমার জীবন এখনও শেষ হয়নি, বরং আমি এখনও প্রেম করতে পারি, ভালোবাসতে পারি, আনন্দ নিতে পারি। সুখী যৌনতা মানে শুধু যৌনাঙ্গ নয়, এটা মানসিক শান্তি, আত্মিক মিলন, হৃদয়ের ঘনিষ্ঠতা। আপনি যদি নিজের ভেতরে ভালোবাসার আগুন জ্বালিয়ে রাখতে পারেন, তবে 50 হোক কিংবা 60, আপনি জীবনকে পূর্ণতা দিতেই পারবেন। বয়স শরীরকে ছুঁতে পারে, কিন্তু আত্মাকে নয়। ভালোবাসা যদি থাকে, তবে শরীরও সাড়া দিবে যে কোনো বয়সে। আত্মবিশ্বাস রাখুন, নিজেকে ভালোবাসুন এবং সঙ্গীর সাথে সম্পর্ক গভীরতা বাড়ান। তাহলে আপনি বুঝতে পারবেন 50 বছর পরে জীবন আরও রঙিন, আরও সার্থক। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। নতুন কিছু জানার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মরে যেতে চাইলে মরে যান, তবু 3 আত্মীয় বাড়ি পায়ে ধরে কাঁদলেও যাবেন না। সবাই সাবধান হন। ভিডিওটি দেখুন। একটা সময় আসে যখন মানুষ আর কাউকে বোঝাতে চায় না। নিজের কষ্টগুলো, মুখে হাসি থাকে, ভেতরে জমে থাকা হাজারটা কান্না। তখন আত্মীয়, বন্ধু, প্রেমিকা, এমনকি নিজের বাবা মা সবাই একটা কথাই বলে, মানিয়ে নাও, মেনে চলো, ধৈর্য ধরো। কিন্তু একটা প্রশ্ন, কতদিন আর কেন? কেন প্রতিনিয়ত মেনে নিতে হবে যেখানে কেউ একটিবারও মেনে নেয় না তোমার আবেগ? নিজের অনুভূতিকে ছোট মনে করা শুরু হয় ঘরের মানুষের হাত ধরে। ঘরের 3 জন আত্মীয়। নাম্বার 1 তোমার মা, নাম্বার 2 তোমার ভাই, নাম্বার 3 আর সে আত্মীয় যে জন্মদিন উপহার দিতে ভুলে যায়, কিন্তু তোমার ব্যর্থতা উদযাপন করে হাসি দিয়ে। যখন তুমি ক্লান্ত হয়ে পড়ো, একবারও কেউ জিজ্ঞেস করে না তুই ভালো আছিস তো, বরং বলবে কেন এমন করছিস, সবাই তো সামলায়, তুই পারিস না কেন? তোমার চোখের জলকে অনুকরণ করে কাঁদবে, তোমার ব্যথাকে অস্বীকার করে বলবে তুই নাটক করছিস, এবং তারপর তোমার চারপাশে একঘরে করে রাখবে, যেন তুমি একা, এক মৃত জীবন্ত দেহ। তুমি যদি একদিন মারা যাও, জানো কি হবে? তোমার জানাজায় যারা আসবে তাদের অর্ধেক জানবে না তুমি কিসে কষ্ট পেয়েছিলে, আর বাকিরা মুখে বলবে ভালো ছেলে ছিল, মেয়েটা তো হাসি খুশি ছিল। তারা কেউ জানবে না রাতে তুমি ঘুমাতে পারোনি, দিনে তুমি 1 কাপ চা খেয়ে সারাদিন কেটে দিয়েছ শুধু একটা ফোন কলের আশায়। কেউ জানবে না তুমি শেষ মুহূর্তে কারো একটা ভালোবাসি শুনতে চেয়েছিলে। তাই মরে যেতে চাইলে মরে যান, কিন্তু তাদের জন্য নয় যারা আজ পায়ে ধরে কান্না করলেও আগের দিন তোমার আত্মাকে হত্যা করেছে। আত্মীয়দের আসল রূপ বোঝা যায় বিপদের দিনে। 3 আত্মীয়কে তোমার জীবনের 3টি বড় মুহূর্তে চিনে নাও। নাম্বার 1 যখন তুমি ব্যর্থ হও, তারা বলবে আমরা তো বলেছিলাম। কেউ বলবে না আরেকবার চেষ্টা করো। নাম্বার 2 যখন তুমি সফল, তাদের ইশরা বেরিয়ে আসবে, কথাই নয়, নীরবতায়। নাম্বার 3 যখন তুমি ভেঙে পড়ো, তাদের একটাই সংলাপ থাকবে, এত ডিপ্রেশন কেন করিস, তুই পুরুষ, মেয়ে না। তারা কখনোই তোমার চোখের জল মুছবে না, বরং চোখের জলকে হাসির উৎসব বানাবে। নিজেকে খুন হতে দিও না। প্রতিদিন একটু একটু করে খুন হচ্ছ তুমি। যখন তুমি নিজের স্বপ্ন থেকে পিছিয়ে আসার অন্যদের খুশি করতে, যখন তুমি নিজের কষ্ট চেপে রাখো শুধু সম্পর্ক বাঁচাতে, যখন তুমি ঘরের মানুষদের ঠান্ডা ব্যবহারে গেলে পেল নিজের ভালোবাসা। তুমি কি জানো তোমার কষ্টে কাদার অভিনয় যারা করেছে, তারাই একদিন তোমার না থাকার মাঝে খুশি খুঁজে নেবে। তাই নিজেকে খুন হতে দিও না, তোমার জীবনকে ভালোবাসো। আয়নার সামনে দাঁড়াও আর বলো
আজ থেকে আমি কাউকে প্রমাণ করব না যে আমি ভালো। আমি শুধু নিজেকে প্রমাণ করব আমি যথেষ্ট। তুমি যদি কাঁদো কাঁদো, কিন্তু কাউকে কান্না দেখিও না। তুমি যদি ভেঙে পড়ো পড়ো, কিন্তু সেই 3 আত্মীয়কে বোঝাতে যেও না যারা প্রতিদিন তোমাকে ভাঙার জন্য অপেক্ষা করে। দরজা বন্ধ করে দাও, হ্যাঁ, সে আত্মীয়দের জন্য। দরজা বন্ধ করে দাও যারা বলেছিল তোর দ্বারা কিচ্ছু হবে না, তুই মানুষ হবি না, তোর থেকে ভালো আমার ছেলে মেয়ে। তাদের জন্য নয় তোমার জীবন, তাদের কথায় আত্মহত্যা না করো, বরং এমন কিছু করো যাতে তারা বাকি জীবন মাথা নিচু করে রাখে তোমার সাফল্যের সামনে। নতুন করে শুরু করো। একবার ভাবো, তুমি মরে গেলে কার লাভ? সে আত্মীয়দের, সেই পরিবারের যারা বলে তোর জন্য আমাদের মান সম্মান গেছে। তুমি যদি আজ মরো, কাল তারা আরেকজনকে নিয়ে গল্প করবে। তুমি যদি আজ দাঁড়াও, কাল এক পৃথিবী তোমাকে সম্মান জানাবে। তুমি বাঁচো তোমার জন্য, তুমি ভালোবাসো তোমার জন্য, তুমি যুদ্ধ করো তোমার স্বপ্নের জন্য। শেষ কথা, 3 আত্মীয়কে বোঝাতে যেও না। আর তারা তোমার গলায় দড়ি দেখলে বলবে, বুঝতে পারলাম না এত ভেঙে পড়েছিলে। তবে তুমি যদি হঠাৎ উঠে দাঁড়াও, সফল হও, তারা বলবে, এই তো আমাদের রক্ত, এমন হবেই। এই ভণ্ড সমাজে মুখে থাপ্পড় মারো তোমার অর্জন দিয়ে, নিজেকে শেষ করে নয়, নিজেকে গড়েই বদলা নাও। জীবনটা একবারই আসে, 3টে আত্মীয়র জন্য মরতে নেই। 300টা স্বপ্ন আছে, তোমার 3000 ভালোবাসার অপেক্ষা করে আছে। 3 লাখ মানুষের অনুপ্রেরণা তুমি হতে পারো। তাই বলি, মরে যেতে চাইলে মরে যান, তবুও 3 আত্মীয়র পায়ে ধরে কাঁদলেও যাবেন না। কারণ তারা আজ যা করছে কাল তার চেয়েও ভয়াবহ করবে যদি তুমি আরেকবার মেনে নাও। জীবনের প্রতিটি সম্পর্কের মধ্যে ভাষা একটি শক্তিশালী হাতিয়ার। আমরা যখন কথা বলি তখন আমাদের ভাষার ধরন আমাদের ব্যক্তিত্ব, মনোভাব এবং চরিত্রের এক ধরনের প্রতিফলন হয়ে থাকে। বিশেষ করে যাদের কণ্ঠস্বর উচ্চ এবং চিৎকার করে কথা বলা, তাদের সম্পর্কে সমাজে নানা রকম ধারণা থাকে। কিন্তু কি সত্যি তাদের চরিত্র খারাপ? তারা কি আসলে এমন মানুষ যারা সহজে রাগিয়ে পড়ে? না। আসলে কি তাদের চিৎকারের পেছনে লুকানো কোনো গল্প থাকে? আজ আমরা সেই বিষয়ে কথা বলবো। প্রথম অংশ, চিৎকারের পেছনের কারণগুলো। প্রথমেই বুঝতে হবে যে মেয়েরা চিৎকার করে কথা বলে তাদের এই আচরণ কোনোদিনই ভয় বা আত্মমর্যাদা প্রকাশ নয়, বরং অনেক সময় তারা নিজেদের দুর্বলতা ঢাকতে বা নিজেদেরকে সুরক্ষিত রাখতে চায়। অনেক মেয়েই মানসিক চাপ, অসন্তুষ্টি কিংবা হতাশার মুখোমুখি হয়ে থাকে। তখন তারা স্বাভাবিকভাবেই কণ্ঠস্বর বাড়িয়ে নিজের অনুভূতি প্রকাশ করে। চিৎকার করা মানেই অহংকারী বা নিয়ন্ত্রণহীন হওয়া নয়, বরং এটি অনেক সময় তাদের আত্মরক্ষার একটি মাধ্যম। কারণ যখন কেউ ভেতরে ভেতরে ভেঙে পড়ে, তখন তাদের কণ্ঠস্বরই হলো সে একমাত্র শক্তি যা তাদের নিজেকে টিকিয়ে রাখে। দ্বিতীয় অংশ, সমাজের বিচার ও স্টেরিওটাইপ। আমাদের সমাজে যারা চিৎকার করে কথা বলে তাদেরকে প্রায়ই নেতিবাচক চোখে দেখা হয়। ওরা তর্কবাদী, রাগী অথবা অশান্তি সৃষ্টিকারী, এরকম অনেক কথাই শুনতে হয় তাদের। কিন্তু এটা ভুল ধারণা। কারণ অনেক সময় যারা চুপ থাকে তারা হয়তো তাদের ভেতরে যন্ত্রণা প্রকাশ করতে পারে না। আর যারা স্পষ্ট কথা বলে তারা হয়তো নিজেদের অবস্থান জানান দিতে চায়। সমাজের এই বিচারের মধ্যেই অনেক মেয়ে নিজেকে হারিয়ে ফেলে। আমাদের উচিত তাদের এই আচরণকে বুঝতে চেষ্টা করা, বিচার করা নয়। কারণ প্রতিটি মানুষের নিজের ভাষা এবং প্রকাশভঙ্গি ভিন্ন। কেউ নীরব থাকে, কেউ চিৎকার করে কথা বলে, দুটোই তাদের ব্যক্তিত্বের অংশ। তৃতীয় অংশ, চিৎকার করা মেয়েদের ভেতরের শক্তি। চিৎকার করা মানে দুর্বলতা নয়, বরং এটি অনেক সময় মেয়েদের ভেতরের অদ্যম শক্তির প্রকাশ। যারা সাহসী, স্পষ্টবাদী এবং নিজেদের মতামত প্রকাশ করতে জানে, তারা সমাজের নিয়ম ভেঙেও নিজের সীমানা রক্ষা করতে পারে। এই ধরনের মেয়েরা সহজে নতমোহন নয়, তারা কঠিন পরিস্থিতিতেও নিজের অবস্থান স্পষ্ট করে দিতে পারে। তাদের এই শক্তি অনেক সময় অন্যদের অনুপ্রেরণা দেয়। চিৎকার তাদের কণ্ঠস্বর, কিন্তু তাদের মন ভালোবাসায় পূর্ণ। তাদের চিন্তা
অন্যদের চেয়ে অনেক বেশি বিশদ এবং গভীর। তাদের এনার্জি প্রকৃতপক্ষে সমাজকে বদলানোর একটি বড় শক্তি। চতুর্থ অংশ, ব্যক্তিগত উদাহরণ ও বাস্তবতা। আমার পরিচিত অনেক মেয়ে আছেন যারা চিৎকার করে কথা বলেন, কিন্তু তাদের চরিত্র ছিল সবচেয়ে মধুর ও সহানুভূতিশীল। তারা ঝগড়াটে নয়, তারা শুধু স্পষ্টবাদী। কখনো দেখেছি যখন তাদের পাশে কেউ থাকে না, তখন তারা নিজেই নিজের মতো করে লড়াই করে যায়। তাদের চিৎকারের পিছনে থাকে এক অদম্য আশা, এক অদম্য শক্তি যা অন্যদেরকে অনুপ্রাণিত করে। এমনকি অনেক সময় আমরা তাদের এই আচরণকে ভুল বুঝে, কিন্তু আসলে তারা এক অসাধারণ সংগ্রামী মনের অধিকারী। পঞ্চম অংশ, চিৎকারের পজিটিভ দিকগুলো চিৎকার করা মানেই নেতিবাচক নয়, বরং এতে রয়েছে অনেক ইতিবাচক দিক। নাম্বার 1, আত্মবিশ্বাসের প্রকাশ। যারা চিৎকার করে কথা বলে তারা তাদের মতামত প্রকাশ কখনো দ্বিধাবোধ করে না। নাম্বার 2, নির্ভীকতা। তারা সহজে ভয়ভীতি হয় না, কঠিন পরিস্থিতিতেও স্পষ্টতা বজায় রাখে। নাম্বার 3, আবেগের মুক্তি। কখনো কখনো চিৎকার মানসিক চাপ কমানোর উপায়। নাম্বার 4, সততা। তারা মিথ্যা বলার চেয়ে স্পষ্ট সত্য বলাকে প্রাধান্য দেয়। এই গুণগুলো তাদের চরিত্রকে অন্যদের থেকে আলাদা করে তোলে। তবে চিৎকারের মাঝে যদি অশান্তি, অহংকার বা অন্যদের প্রতি অবজ্ঞার ছাপ থাকে তাহলে সেটা সমস্যা। কারো প্রতি যদি অবিচার হয় তাহলে তা সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে। সুতরাং যাদের কণ্ঠস্বর বেশি হয় তাদের উচিত একটু ধৈর্য ধরার চেষ্টা করা, কারণ কখনো কখনো শান্তিস্বরে কথা বলাটাও অনেক বেশি প্রভাব ফেলে। আর যারা চুপ থাকে তাদের উচিত নিজেদের অনুভূতি প্রকাশের সাহস পাওয়া। তাই সম্পর্কের মৃদুলতার জন্য আমরা সবাই চাই একে অপরকে বোঝার চেষ্টা করি। আমরা সবাই আলাদা, আমাদের ভাবনা, অনুভূতি, প্রকাশভঙ্গি আলাদা। তাই একে অপরের বৈচিত্র্য গ্রহণ করাই ভালো চরিত্রের লক্ষণ। যে মেয়েরা চিৎকার করে কথা বলে তাদেরকে বোঝার চেষ্টা করুন, বিচার করবেন না, কারণ তারা হয়তো জীবনের কঠিন মুহূর্তের মুখোমুখি এবং তাদের কণ্ঠস্বর হলো তাদের অস্ত্র। আপনি যদি নিজেকে, আপনার চরিত্রকে এবং অন্যদের চরিত্রকে গ্রহণ করতে পারেন তাহলে জীবনের পথ অনেক সহজ হয়ে যাবে। আপনি যেভাবেই কথা বলেন না কেন, আপনার ব্যক্তিত্ব মূল্য অপরিধীয়। চিৎকার করা মেয়েরা শক্তিশালী, সাহসী এবং আত্মবিশ্বাসী। তাদের কণ্ঠস্বর সমাজের অন্যায় ও অবিচারের বিরুদ্ধে লড়াইয়ের এক নিদর্শন। সুতরাং আজ থেকে কারো ভাষণ বা আচরণ দেখে তাদের বিচার করবেন না, বরং তাদেরকে বুঝতে চেষ্টা করুন, তাদের পাশে দাঁড়ান। কারণ জীবনে আসল শক্তি আসে একে অপরকে গ্রহণ করার মাধ্যমে। আপনার কণ্ঠস্বর যাই হোক তা আপনার অস্ত্র। গর্ব করুন নিজেকে, নিজের চিন্তাকে, ভাবনাকে। সাহসের সাথে বলুন আপনার কথা আর সমাজকে বদলে দিন। সতর্কতা, এই ভিডিওটি বা স্ক্রিপ্টটি সম্পূর্ণ অনুপ্রেরণামূলক উদ্দেশ্যে তৈরি করা। ব্যক্তিগত জীবন বা চরিত্র নিয়ে কোনো রকম নেতিবাচক মন্তব্য করা হয়নি। প্রতিটি মানুষের নিজস্ব মূল্য এবং অধিকার রয়েছে। প্রত্যেক পুরুষের মন জয় করার জন্য সৌন্দর্য সব নয়, কিছু গুণ আছে, কিছু আচরণ আছে যেগুলো একজন নারীকে করে তোলে অনন্য। আজকে আমরা জানব সেই 4টি জিনিস যা একজন মেয়ের মধ্যে থাকলে ছেলেরা গভীরভাবে আকৃষ্ট হয়, এমনকি প্রেমেও পড়ে যায়। নাম্বার 1, শ্রদ্ধাশীল আচরণ ও ভদ্রতা। প্রথম জিনিসটা হলো ভদ্রতা আর সম্মান দেখানোর মানসিকতা। একজন মেয়ে যখন শুধু নিজের নয় অন্যের কত গুরুত্ব দিয়ে শোনে, নম্রভাবে কথা বলে এবং সব কিছুকে সম্মান করতে শিখে, তখন ছেলেরা সেটাকে অসম্ভবভাবে পছন্দ করে। ছেলেরা এমন মেয়েকে পছন্দ করে যে তার স্বপ্ন, ব্যর্থতা বা দুর্বলতা নিয়েও হাসে না, বরং পাশে দাঁড়িয়ে বলে আমি আছি তোমার পাশে। ভদ্রতা আচরণ মানে দুর্বলতা নয়, বরং এটা আত্মবিশ্বাসের আর পরিপক্কতার প্রতীক। নাম্বার 2, আত্মবিশ্বাসী ও নির্ভর মনোভাব। মেয়েদের মধ্যে যদি আত্মবিশ্বাস থাকে সেটা ছেলেদের কাছে অসাধারণ আকর্ষণীয় লাগে। যখন একজন মেয়ে নিজের জীবনকে নিজের মতো করে গড়ে নিতে চায়, নিজের সিদ্ধান্তে ধীর থাকে এবং অন্য কারো উপর নির্ভর না করে এগিয়ে যেতে জানে, তখন একজন ছেলে ভাবে এই মেয়েটা সত্যি আলাদা। স্বনির্ভর মেয়ে
ছেলেদের মনে নিরাপত্তা দেয়। তারা জানে এই সম্পর্কটা বোঝানো নয়, এটা হবে সমান সমান যাত্রা। নাম্বার 3, বোঝার ক্ষমতা ও সহানুভূতি। তৃতীয় জিনিসটা হলো সহানুভূতি এবং বোঝার ক্ষমতা। সব মানুষ ভুল করে, কষ্ট পায়, ভেঙে পড়ে। তখন একজন মানুষ চায় পাশে কেউ থাকুক, যে কথা কম বলবে কিন্তু মন থেকে বুঝবে। একজন মেয়ে যদি ভালো শ্রোতা হয়, ভালো বোঝে এবং কাউকে ভুলেও চোট না করে পাশে দাঁড়ায়, তাহলে সেই মেয়েটা একজন পুরুষের হৃদয়ে চিরকাল থেকে যায়। মেয়েরা যদি কারো কষ্টকে নিজের অনুভব করতে পারে, ছেলেরা সেটা কখনো ভুলে না। নাম্বার 4, সরলতা ও স্বচ্ছতা। শেষ গুণটা হলো সাদামাটা ও খোলামেলা মন। জটিলতা কারো ভালো লাগে না। একজন মেয়ের সরল মনোভাব, অল্পতে খুশি হওয়া, সত্যি কথা বলা, এগুলো ছেলেদের খুব প্রিয়। যে মেয়ে কৃত্রিম না, অন্যকে প্রতিযোগিতা না মনে করে বরং নিজের মতো করে উৎসাহভাবে জীবন কাটায়, ছেলেরা তাকে অনেক শ্রদ্ধাও করে। প্রকৃত ভালোবাসা গড়ে ওঠে যখন মনটা পরিষ্কার হয় এবং সে সরলতা আজকের জগতে তো রত্ন। প্রত্যেক পুরুষ স্বপ্ন দেখে এমন একজন মেয়ের যে তার সৌন্দর্যের চেয়েও তার গুণ দিয়ে মন ছুঁয়ে যাবে। এই 4টি জিনিস। নাম্বার 1, সম্মানবোধ। নাম্বার 2, আত্মবিশ্বাস। নাম্বার 3, সহানুভূতি। নাম্বার 4, সরলতা। এই 4টি যদি একজন নারীর মধ্যে থাকে, তাহলে সে শুধু একজন পুরুষের নয়, পুরো পৃথিবীর শ্রদ্ধা পাবে। স্মরণ রাখুন, সৌন্দর্য সময়ের সঙ্গে মলিন হয়ে যায়, কিন্তু চরিত্র গুণ কখনো পুরনো হয় না। আপনি যদি নারী হন, এই 4টি গুণ আপনার জীবনে আনুন, আপনি হবেন অন্যদের অনুপ্রেরণা। আপনি যদি পুরুষ হন, তাহলে খুঁজে নিন এমন একজনকে যে বৈহিক সৌন্দর্যের বাইরেও অন্তরের শক্তি রাখে।